বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হয়েছেন। আমাদের পৌরসভার বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যিনি সম্পৃক্ত থাকেন সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হয়েছেন। আমরা তাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের মাননীয় সাংসদ শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যার জন্য উত্তরপাড়ার বিভিন্ন নাগরিক বিভিন্ন ওয়ার্ড থেকে এসে উপস্থিত হয়েছেন এই সুন্দর স্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকার জন্য। আমাদের লোকসভার এমন কোনো জায়গা নেই যেখানে যা কিছু উন্নয়ন তার সঙ্গে কল্যাণদা সবসময় সম্পৃক্ত থাকেন। সেই কল্যাণদা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা উত্তরপাড়া পৌর বোর্ডের পক্ষ থেকে মাননীয় সাংসদকে ধন্যবাদ জানাই। আমাদের মাননীয় সাংসদকে পুষ্পস্তবক এবং শাল দিয়ে উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে পৌর প্রধান মাননীয় দিলীপ যাদব মহাশয়। গত 3 দিন ধরে জেগে আছেন। আমরা শাল এবং উত্তরীয় দিয়ে মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, প্রিয়ঙ্কাকে বলবো আসতে। প্রিয়ঙ্কা মঞ্চে থেকে, সন্দীপ দাস পিন্টু, এটা আমাদের পৌর বোর্ডের তরফ থেকে। যদিও এইগুলো আপনি জানেন, আপনি সাক্ষী আছেন এইগুলো, তবুও দেওয়া হচ্ছে। এটা সবাইকে দেওয়া হয়েছে, আপনাকেও দেওয়া হচ্ছে। এটা একটা আমাদের বিভিন্ন যে কাজ তার একটা কোলাজ। আর এটা একটু ডায়েরি মিষ্টি আছে, এতে উত্তরপাড়ার মিষ্টি। কিন্তু পাপু সন্তোষ সিং, তাপস মাইতি আমাদের হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। তাপস মাইতি আমাদের হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, উত্তর কর্মাধ্যক্ষ হাওড়া জেলা পরিষদ। তাকে সম্বর্ধনা জানাচ্ছে সন্দীপ দাস, অর্ণব রায়। উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে তাপস মাইতিকে। একটু জোরে হাততালি শুভ মুহূর্তের সাক্ষী থাকার জন্য। আর পাপ্পু সন্তোষ সিং আমাদের শ্রীরামপুরের মৌসুমী, আমাদের সন্তোষ সিং শ্রীরামপুরের পৌর প্রধান পরিষদ। সন্তোষ সিং পাপুকে উত্তরীয় দিয়ে সুব্রত বললো, আমি দেবো। সুব্রত উত্তরীয় দিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে সুব্রত মুখার্জি সন্তোষ সিং পাপুকে। উত্তরাদিত্য ব্যানার্জি আমাদের আরেকজন সিনিয়র
পৌর প্রধান পরিষদ, প্রিয়ঙ্কা কোথায়? প্রিয়ঙ্কা এদিকে আছে। এই প্রিয়ঙ্কা তো প্রিয়ঙ্কাকে শাল এবং পুষ্পস্তবক দিয়ে হ্যাঁ না না, দিলীপটাকে বড় না করে এটা হয় না। এটা আমি এটা না 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 এটা এটা প্লিজ, এটা সবাই লিখবে। আর বরণ করবে কল্যাণদা, কল্যাণদাও বরণ করবে তোমাকে, চিন্তা নেই। আর কি কর, একটু জোরে করো তাহলে। এটা তো আমাদের এই প্রিয়াঙ্কা হয়ে যাবে। প্রিয়াঙ্কাটাই কর, আগে প্রিয়াঙ্কাটা কর, কি কর, কি কর না আগে প্রিয়ঙ্কাকে দিয়ে দিন। অখিলদা অনেকক্ষণ ধরে দিলীপের কথা বলেছে যে সম্বর্ধনা দেবার, দিলীপ বারবার বলছে কল্যাণদা আসুক তারপরে হবে, সেই জন্য নেয়নি। ঠিকই করেছে, কিন্তু ফুলটা ঠিক আছে। এবারে আমরা দিলীপদাকে ডেকে নিচ্ছি। দিলীপদাকে দাদা বলে তাকে ফুল দিয়ে বরণ করবে। ফুলটা কই? দাঁড়াও, তুমি ছাড়ো, তুমি চুপচাপ দাঁড়াও, তুমি চুপচাপ দাঁড়াও। এটা কল্যাণদা বরণ করে নিচ্ছে দিলীপদাকে। জোরে হাত তালি। এই এবং একটা শাল, এটা ভালোবাসার শাল। যাই হোক, যদিও যদি একটুখানি লেগে যায়। হ্যাঁ, ভ্যালেন্টাইন ডে দাদা কি করবে? তাহলে কি বৌদি দেবে নাকি পরেরটা? এটা দিবে, বৌদি দেবে না। এটা জোরে হাত তালি। আর প্যাকেটটা পমাদা দিবে। পমাদা আমাদের পমাদা সিনিয়র লিডার। আরে দিদি পাশে বলে ডলি আছে। আচ্ছা আচ্ছা, ভ্যালেন্টাইন ডেতে বৌদি ও 1 লাখ লাগবে। 1 লাখ না। এইবার অখিলদাকে দিয়ে দিচ্ছি বক্তব্য রাখার জন্য। নমস্কার। দীঘা সমুদ্র সৈকত শহরে উত্তরপাড়া পৌরসভার চট্টগ্রাম পৌরসভা আয়োজনে এবং পৌরসভার একটি অতিথি নিবাস আজকে শুভ দ্বার উদ্ঘাটন হচ্ছে। অতিথি নিবাসের নাম সৈকত বিরাম। সেই অতিথি নিবাসের যিনি দ্বার উদ্ঘাটন করবেন আমাদের অত্যন্ত প্রিয়জন, সারা বাংলার মানুষ যাকে এক ডাকে চিনে, ভারতবর্ষের লোকসভার সদস্য, আমাদের বিশিষ্ট আইনজীবী, সারা ভারতবর্ষের উচ্চ আদালত থেকে একবারে সর্বোচ্চ আদালত পর্যন্ত আইনের যারা লড়াই করেন। আমরা 2001 সালে একসাথে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ছিলাম। 2001-এ কল্যাণ ব্যানার্জি মহাশয় মঞ্চে উপস্থিত আছেন, এই পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব, আমরা সহকর্মী একসাথে। দিলীপ হুগলি জেলায় যুব নেতৃত্ব ছিল, এখনো আছে, এখন পৌরসভার চেয়ারম্যান হয়েছে। তার চেয়ারম্যানের সময়কালে এত বড় একটি অতিথি নিবাস তৈরি করেছেন এবং অনেক প্রজেক্ট নিয়ে, অনেক চিন্তা ভাবনা নিয়ে আগামী দিনে এই অতিথি নিবাসকে আরো সুন্দর করে গড়ে তোলার এবং মানুষকে পরিষেবা দেওয়ার, পর্যটকদের পরিষেবা দেওয়ার একটা পরিকল্পনা তৈরি করেছেন। মঞ্চে উপস্থিত আছেন আমাদের এই অঞ্চলের প্রধান অশোক চন্দ্র এবং অঞ্চলের শুধু এই অশোক চন্দ্র এবং এখানকার এই হোটেল, যত হোটেল, তার হোটেল অ্যাসোসিয়েশনের ও হচ্ছে সম্পাদক। সভাপতি থাকেন একজন, কিন্তু সব কাজটাই ও করে। আমাদের প্রিয়াঙ্কা দিদিমণি আছেন, পিটু ব্যানার্জি সহ আমাদের এখানকার কর্মাধ্যক্ষ আছে উত্তম দাস,
দুজন কর্মাধ্যক্ষ আছে, শেখ সিরাজউদ্দিন এবং উত্তম দাস, এবং আপনাদের সমস্ত কাউন্সিলরগণ, এবং উত্তরপাড়া থেকে প্রায় আপনারা অনেকেই এসেছেন, প্রায় 300 জন এখানে এসেছেন। অনেকেই আবার আগে থেকে এসে 3 দিন ধরে আপনারা এই অতিথি নিবাস সাজগুজ করছেন। আপনাদের সবাইকে আমার বিধানসভা কেন্দ্রের পক্ষ থেকে এবং এই দীঘা সমুদ্র সৈকত শহরের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। হাজার হাজার মানুষ আগে আগে 10 বছর পিছিয়ে গেলেই দীঘায় সকালবেলা আসতো, একটু কাবলি ছোলা খেয়ে সমুদ্রের ধারে বসে তারা বাড়ি ফিরে যেত। থাকার জায়গা ছিল না, না থাকার জায়গা, না বেড়াবার জায়গা, না কোথাও ঘুরে আসার জায়গা। 11 সালের পর থেকে দীঘার চরিত্রটা, চেহারাটা একেবারে বদলে গেল। আমরা কল্পনা করতে পারিনি 10 বছরের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী এই দীঘা, তার যে পরিকল্পনা, তার প্রতিশ্রুতি এতটা সুন্দরভাবে তৈরি করে দেবেন, এটা আমরা কখনো কল্পনা করতে পারি। এটা ভারতবর্ষের একটা দ্বিতীয় বৃহত্তম মেরিন ড্রাইভ রাস্তা হচ্ছে। সেই রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 29.5 কিলোমিটার রাস্তা। একেবারে দীঘা থেকে জুনপুট একেবারে সমুদ্র ধার পর্যন্ত আপনারা একটা রাস্তায় গাড়ি নিয়ে আপনারা সমুদ্র দেখতে দেখতে একেবারে সমুদ্রের পাশ দিয়ে আপনারা আর এক প্রান্তে গিয়ে উঠতে পারবেন। একেবারে দীঘা গেট দিয়ে আপনারা সেখানে উঠতে পারবেন। এত সুন্দর পর্যটকরা তারা। আরো কিছু কাজ আছে, দীঘা আরো বাড়বে। দীঘা জায়গা নেই, দীঘার ভিতরে জায়গা পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এত অতিথি নিবাস, মানে এত হোটেলের জন্য জায়গা দিয়েছেন, তৈরি করেছেন। কিছু পৌরসভা এখানে অতিথি নিবাস করেছেন। আর একটা নতুন পালক যোগ হলো উত্তরপাড়া চট্টগ্রাম পৌরসভার অতিথি নিবাস। এবং এই অতিথি নিবাসের দিলীপ যা বলল, সব থেকে কম পয়সায় যে ঘর ওরা দেবে, সব থেকে দীঘার মধ্যে সব থেকে কম পয়সায় অতিথি নিবাসে ঘর পাওয়া যাবে। আমরা চাই যে এই অতিথি নিবাসে আরো ঘর বাড়ুক, পর্যটকরা থাকুক। অনেকেই এখনো যা পর্যটকরা আসেন, আমরা এখনো সম্পূর্ণভাবে তাদের জায়গা দিতে পারি না। আগে আগে ছিল শনিবার রোববার দীঘাতে খুব ভিড় ছিল, থাকতো ছুটির দিন, সবাই আসতো। এখন প্রতিদিনই শনিবার রোববার, প্রতিদিনই জগন্নাথ মন্দিরে হাজার হাজার মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে জগন্নাথ টেম্পল দেখছেন। 6 মাসে বোধহয় 1 কোটি পর্যটক এবং দর্শনার্থীরা 1 কোটি পেরিয়ে গেছে 6 মাসে। আমাদের একটা হিসাব আছে, রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সেখানে বিভিন্নভাবে আমাদের সেখানে মানুষকে পরিষেবা দেওয়ার চিন্তা ভাবনা, আরো কিছু কাজকর্ম মুখ্যমন্ত্রী প্রতিবারেই যখন দীঘাতে আসেন কিছু না কিছু নতুন একটা কাজ তিনি দেন। আমরা তাই চাই যে এই দীঘাতে আপনারা সবাই এসে এখানে অতিথি নিবাস করেছেন, মানুষকে পরিষেবা দেবেন, পর্যটকদের পরিষেবা দেবেন। এটা আমাদের কাছে খুবই অত্যন্ত আনন্দের এবং এটা একটা সুখবর। আমরা আপনাদের পাশে দাঁড়িয়ে, আপনারা আমাদের যেভাবে সাহায্য চাইবেন এই অতিথি নিবাস পরিচালনা করার ক্ষেত্রে, আমাদের এখানকার পঞ্চায়েত সমিতি সব আপনাদের পাশে দাঁড়িয়ে সবাই সহযোগিতা করবে। এই এলাকার গ্রাম পঞ্চায়েতের মেম্বার এখানে বসে আছেন, প্রধান এখানে বসে আছেন, এখানে সবাই আপনাদের সব থেকে বেশি। এবং এর পাশেই যে ন্যাশনাল কনভেনশন সেন্টার করেছেন মুখ্যমন্ত্রী, এখানে ন্যাশনাল কনভেনশন সেন্টার, যেটা একবার ইন্টারন্যাশনালের মাপে কনভেনশন সেন্টার, এই জঙ্গলটার পাশে। এখানে প্রতিবারেই মুখ্যমন্ত্রী এখানে সম্মেলন করেন। আর এখানে আর একটা কাজ হবে, রিলায়েন্সের একটা হাব হবে। আমরা জমি দিয়েছি দীঘা ডেভেলপমেন্ট অথরিটি থেকে। সমুদ্রের নিচ দিয়ে যে কেবল লাইন আছে, তার হচ্ছে আমাদের ইস্টার্ন জোনের এখানে হেড অফিস হবে দীঘাতে, রিলায়েন্স গ্রুপের। দীঘা অনেকটা বাড়বে। দীঘা একেবারে মন্দারমণি, দীঘা, তাজপুর, শঙ্করপুর একেবারে একসাথে যোগ। দীঘার পরে আপনি পেয়ে যাবেন শঙ্করপুর, শঙ্করপুরের পরেই তাজপুর, তাজপুরের পরেই মন্দারমণি, মন্দারমণির পরেই জুনপুট, একেবারে কোস্টাল বেল্ট, সমুদ্রের ধারে। তাই আপনারা সবাই, কল্যাণদা বসে আছেন, তিনি যাবেন। আবার এখানে বিশ্রাম করে আবার একটা খেলার জায়গায় যাবেন, ক্রিকেট খেলার জায়গায় যাবেন 7 মাইলে।
সুপ্রকাশের খেলা হচ্ছে, সেখানে যাবে। খেলা তো অনেক কিছুই হবে, কল্যাণদা বলবে, বক্তৃতায় বলবে, খেলা অনেক কিছুই হবে। মঞ্চে দাঁড়িয়ে আমি বক্তৃতা শুনেছি, পুরো বক্তৃতা শুনেছি, খেলা হলের বক্তৃতা শুনেছি। যাই হোক, আমি আপনাদের প্রত্যেকেই আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাবো না, ধন্যবাদ জানিয়ে ছোট করবো না, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এত দূর থেকে, হুগলি জেলা থেকে একেবারে এই অতিথি নিবাসের উদ্বোধন অনুষ্ঠানে। আমার প্রথম বন্ধু ছিল তপন দাশগুপ্ত, তারপর দিলীপ যাদব, আমরা সবাই একসাথে, কল্যাণদা, আমরা সবাই একসাথে মমতা ব্যানার্জির সাথে এক যুব নেতৃত্ব থেকে শুরু করে আজও বলি, এখনো পর্যন্ত আমরা সবাই একসাথে আছি। আমাদের এই পরিবারকে কেউ ভাঙতে পারেনি, কেউ ভাঙতে পারেনি। এটা একটা ভগবানের একটা আশীর্বাদ। আমরা অরিজিনাল চলে গেছে, মাঝে কেউ এসছে চলে গেছে, মানে বুঝতেই পারছেন, বলবে। তাই আমি বলি যে আপনাদের প্রত্যেকেই আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাবো। দেখা হবে আবার, আসবে, দেখা হবে, কোনো অসুবিধে হবে। আমাদের অসুখ আছে প্রধান, ওর ফোন নাম্বারটা নিশ্চিতভাবে আপনারা নিয়ে নেবেন, ওর ফোনেই কথা বলবেন, আমার ফোনও তো নাম্বার আছে, কোনো অসুবিধে নেই। আমরা যখন যখন কোনো পর্যটক যখন খুবই ঘর কেউ না পায়, এত ভিড় হয়, তখন আমরা তাদেরকে অন্যান্যভাবে ব্যবস্থা করে দিই, যাতে দীঘা থেকে কোনো মানুষ ফিরে না যায়, কোনো পর্যটক জায়গার অভাবে যেন ফিরে না যায়। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি শেষ করছি। নমস্কার। আমি শুধু দু লাইন বলে নিই। এবার আমাদের প্রিয় সাংসদ, আজকে এই সৈকত বিরামের উদ্বোধক মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আমাদের অভিভাবক, ডেভেলপমেন্টের ক্ষেত্রে যার একটা নিজস্ব একটা স্টাইল বলুন, টেকনিক বলুন, কাজ করার পদ্ধতি বলুন আছে। গত 10 বছর ধরে উত্তরপাড়া পৌরসভায় আমরা যে কাজগুলো করতে পেরেছি, সব ক্ষেত্রে উনি একটা টাইম বেঁধে দেন যে দিলীপ এইটা এই সময়ের মধ্যে করতে পারবি তো, এইটা করে ফেলতে হবে। এবং এইটাও আমরা মার্চ মাসের শুরুতে আমরা ভেবেছিলাম এটা ইনাগুরেশন করব। তো হঠাৎ দিন 7 আগে আমাকে বললেন, শোন না, 15 তারিখ করব, করে নিবি তো? আচ্ছা। করে পরের দিন একসঙ্গে গাড়িতে যেতে যেতে আলোচনা হলো যে সেদিন শিবরাত্রি আর পুজো আছে, তাকে বাড়িতে থাকতে হবে, তাই এটা 14 তারিখ স্থির হলো যে এটা হবে। আমাদের সমস্ত এজেন্সি, আমাদের ইঞ্জিনিয়ারিং সেকশন, মধুসূদন বাবু, মাধব বাবু, আমার কৌশিক বাবু, দীপক বাবুরা, আমাদের শেখররা, লালটুরারা প্রচুর পরিশ্রম করেছে। এখান থেকেও উজ্জ্বলরা আমাকে প্রচুর সাহায্য করেছে, সমস্ত দিবারাত্রি যা প্রয়োজন পড়েছে তারা করেছে। মধুসূদন বাবুরা আজকে 3-4 দিন ধরে, শেখর, নেতাজিরা সবাই, পলাশ যে মূল বিষয়টা দেখছে, সে আজকে উত্তরবঙ্গে গেছে বলে আসতে পারেনি, কিন্তু সে সবাই কয়েকদিন থেকে একটা জায়গা দাঁড় করিয়ে দিয়েছেন। আমাদের এই সৈকত বিরাম অতিথি নিবাসে 3টি ব্লক, প্রথম ব্লকটি তৈরি হয়েছে, দ্বিতীয় এবং তৃতীয় ব্লক সেটাও উইথ লিফট আমরা আবেদন করেছি। এর সঙ্গে সুইমিং পুল এবং কটেজ এবং একটি 60টি ঘরের একটি আরো বড় একটা ব্লক, ওটাও আমরা তৈরি করব। রিসেপশনটা আর আমাদের এটা তৈরি হয়নি, এন্টায়ারটাই আমাদের মাননীয় সাংসদ আজকে এর শুভ সূচনা করে দেবেন এবং আমরা এরপরে যা যা আছে যেভাবে উনি নির্দেশ দেবেন আমরা এটাকে করব। আমরা বলতে পারি যে উত্তরপাড়া কোতরাম পৌরসভার 2 লক্ষ মানুষের কাছে এই বোর্ড আজ কৃতজ্ঞতা জ্ঞাপন করে যে তাদের পজিটিভ অ্যাটিটিউড এবং সাপোর্টের জন্যে পৌরসভার এন্টায়ার বোর্ড তাদের পাশে থাকা, তাদের পরামর্শের মধ্য দিয়ে আমাদের এন্টায়ার ডিপার্টমেন্ট কাজ করে এই কাজটা সম্ভব করে তুলেছে।
তারাও দিনরাত্রি পরিশ্রম করেছেন। মধুসূদন বাবু কালকে বলছিলেন যে রাত্রি 1টা বেজে গেল প্রায়, তো এবার 12:30 বেজে গেল, এবার চলুন এবার আমরা যাই, আস্তে আস্তে এইগুলোকে কমপ্লিট করে দেবে ওরা। সবাইকে আমাদের অনেক অনেক আন্তরিকতার সঙ্গে শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা যারা এই কাজটা সম্পন্ন করেছেন। আমরা আগামী দিনও এই এন্টায়ার প্রজেক্ট যাতে দ্রুততার সঙ্গে আমরা কমপ্লিট করতে পারি, তার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা সেটা আমরা করার পজিশনে আছি। সমস্ত আমাদের কাউন্সিলররা তাদের সঙ্গে কথা বলে আমরা করব। ইতিমধ্যে ডিএসডি এর এক্সিকিউটিভ অফিসার উনিও এসেছিলেন, তার মাননীয় ডিএম এর সঙ্গে মিটিংয়ের জন্য চলে গেছেন। আমি আবেদন করেছি যে এইখান থেকে রোড পর্যন্ত একটু অন্ধকার আছে এই জায়গা, যেহেতু এখানে কোনো বড় অতিথি নিবাস বা কোনো বড় প্রজেক্ট হয়নি। যেটা অখিলদা বললেন যে এখানে রিলায়েন্সের একটা খুব বড় হাব এই উল্টো দিকেই হচ্ছে, এবং তাতে এখানকার চেহারা আমার ধারণা, এবং পিএইচিরও এখানে যে অফিস হচ্ছে তাতে এখানকার চেহারা বছর 2-2.5-এর মধ্যে একটা অন্য জায়গা পৌঁছে যাবে বলে আমার বিশ্বাস। আমরা সেভাবেই আমাদের পৌরসভা নিজের মতো যেমনি ভোরের আলো চালায়, সেটা আমাদের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেখে বলেছিলেন যেটা ভালো করে কর। এটাও আমাদের বিশ্বাস যে আমাদের পৌরসভার এন্টায়ার বোর্ডের সকলে মিলে আমরা খুব ভালো করে এটাও চালাতে পারবো। এবং এইখানকার যাদের নাম না নিলে অন্যায় হবে, ফুলচাঁদ, কৌতুক, এরাও সারাদিন পরিশ্রম করেছে, ভীষণ পরিশ্রম করেছে। আমি সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আগামী দিন যাতে এইটা চালাতে গিয়ে আমরা সব রকম সহযোগিতা পাই, তার জন্য ইতিমধ্যে অখিলদা বলেছেন যে যা দরকার হবে অশোক চন্দ্রের সঙ্গে একটু কথা বলে নেবে। আমাদের যারা রেসপেক্টিভ পার্সনস থাকবেন তাদেরকে আমাদের সমস্ত ডিরেকশন দেওয়া থাকবে, তারা যা যা প্রয়োজন হবে সেগুলোকে সহযোগিতা যেরম হবে আমরাও আমাদের বোর্ডের তরফ থেকে তাদের করে নেব। এখানে লাইটের জন্য আমরা বলেছি ডিএসডি কে, যদি তারা করে দেন ভালো হয়, যদি না হয় আমাদেরও যদি পারমিশন দেন তাহলে আমরা ওখান থেকে এই পর্যন্ত লাইটিং অ্যারেঞ্জমেন্টটা, তার কারণ যে লাইটিং অ্যারেঞ্জমেন্টটা আসলে পর্যটকরা তো রাত্রিবেলা সমুদ্রের ওখান থেকে একটু মন্দিরের ওখান থেকে রাত্রের দিকে আসবে, এটা বলা। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আমাদের প্রিয় সাংসদ আজকে সৈকত বিরাম অতিথি নিবাসের উদ্বোধক, আমাদের নেতা, আমাদের অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকের শুভ উদ্বোধন করার আগে আপনাদের সামনে বক্তব্য রাখবেন, এবং তারপরে কল্যাণদা, অখিলদা সহ সমস্ত যারা অফিসিয়াল আছেন, অতিথিরা আছেন, তারা ওই ফিতে কেটে তার শুভ উদ্বোধন করবেন। এখন বক্তব্য রাখছেন আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানীয় উদ্বোধক শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নমস্কার। আজকের অত্যন্ত একটি শুভ দিন, গুরুত্বপূর্ণ দিন উত্তরপাড়া মিউনিসিপ্যালিটির জন্য। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি পরিচালিত এবং তাদের দিয়ে যে অতিথি নিবাস, সৈকত বিরাম অতিথি নিবাস তৈরি করেছে তার উদ্বোধনের জন্য। এই মঞ্চে উপস্থিত আছে এই পূর্ব মেদিনীপুর জেলা। আগে তো পূর্ব মেদিনীপুর ছিল না, মেদিনীপুর জেলা ছিল। সেই মেদিনীপুর জেলার এই দিকে যিনি সবচেয়ে দীর্ঘদিন ধরে এবং খুব ঘনিষ্ঠভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির সঙ্গে জড়িত, তিনি আমাদের কাঁথির এমএলএ মাননীয় শ্রী অখিল গিরি।
অখিল সম্বন্ধে কোনো কথা বলতে গেলে খুব কম বলা হয়। যখন সিপিএম এর সঙ্গে আমরা যখন আন্দোলন করেছি, তখন এই অঞ্চলে অখিলই ছিল সমস্ত কিছু। অখিলই সমস্ত কিছু দেখাশোনা করতো। অনেক মার খেয়েছে, অনেক। আর যাদের যাদের নাম শোনা যায় তাদের অত কিছু ছিল না। এবং সেই সময় রাজনীতিতে আমাদের খুব কষ্টের দিন ছিল। সেই কষ্টের দিনের সাথী ছিল অখিলগিরি। আছে আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান দিলীপ যাদব আছে, যার এই মিউনিসিপ্যালিটির সমস্ত কাউন্সিলরের ঐকান্তিক প্রচেষ্টা এবং দিলীপের নেতৃত্বে যেটা হয়েছে, আজকে যে অতিথি নিবাস, এটা একটা উত্তরপাড়া মিউনিসিপ্যালিটির মাথায় অনেক পালক হয়েছে, কিন্তু এটা তার অন্যতম পালক এবং একটা ঐতিহাসিক কাজ। এবং এই এরিয়া আজকে যেখানে দেখছেন, এই এরিয়াকে রিকভারি করাটাই ছিল একটা বড় চ্যালেঞ্জ। এত বাইরের লোক এখানে, ট্রেসপাসার, হেন তেন উল্টো পাল্টা কাজ, সেইখান থেকে যে দিলীপ রিকভারি করতে পেরেছে, এটাও কিন্তু দিলীপের একটা অন্যতম কৃতিত্ব। আছে সুব্রত, আছে আছে আমাদের ইন্দ্রনীল ঘোষ, আছে মৌসুমী, আছে আর কাউন্সিলর কে আছে, পিন্টু আছে, বড় পিন্টু, ছোট পিন্টু, অর্ণব, ডলি, মানসী, মিতালি, সারথী, পার্থ। আর যদি কিছু নাম্বার যায় পরে লাস্টের দিকে বলে দেবো। আছে আমাদের এই অঞ্চলের প্রধান রয়েছে, আছে আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, না পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দুজন রয়েছেন, কি কি নাম, উত্তম আর সিরাজ রয়েছে। আছে আমাদের সন্তোষ সিং আছে, প্রিয়াঙ্কা আছে, সবাই মিলে রয়েছেন। আরো তাপস মাইতি আছে, হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। তো এবং যারা সবাই এসছেন উত্তরপাড়া থেকে এবং এখানে লোকাল যারা আছেন, উত্তরপাড়া মিউনিসিপ্যালিটির ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে সমস্ত কর্মচারী বৃন্দ যারা পরিশ্রম করেছেন, অমিত আছে এখানে, আর আরো সবাই রয়েছে। আমি প্রত্যেককে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। অখিল অনেক কথাই বলেছে, অত্যন্ত পজিটিভ কথাবার্তা, যে এটা চালানোর জন্য যত যা দরকার হয় তাই অখিল সাহায্য করবে। আপনারা সবাই অখিলের জন্য একটা হাততালি দিন। এটা অনেক বড় কথাবার্তা এবং অখিল করবে। অখিল, আমি 2001-এ একসঙ্গে বিধানসভায় গিয়েছিলাম। তার আগে আমরা যুব কংগ্রেস করতাম, তারপরে আমরা তৃণমূল কংগ্রেস করতাম। এই তৃণমূল কংগ্রেস যখন তৈরি হয় না, তখন অনেকে অনেক কিছু কথা বলে, সেগুলো সত্য না। সত্য একটাই, যে অখিলই শুধু ছিল, আর কেউ ছিল না। অখিল নির্বাচনে লড়েছিল। তখন যদি শিশির অধিকারী কংগ্রেসের হয়ে না দাঁড়াতো, তাও অখিলই এখানকার এমপি হয়ে বেরিয়েছিল। এটাই ঘটনা। এগুলো বাস্তব, বাস্তবগুলোকে মানতে হবে। পরবর্তীকালে যখন সময় ভালো হয়েছে, সুবিধে ভালো হয়েছে, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সব গ্রহণযোগ্যতা বেড়ে যাচ্ছে সব জায়গায়, তখন শিশির অধিকারী কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস এসেছে। তারপরে তার পুত্র এসেছিল শুভেন্দু অধিকারী। এরা, ওই জন্য বললাম অরিজিনাল নয়, অরিজিনাল কিন্তু অখিলগিরি, অরিজিনাল শিশির অধিকারী শুভেন্দু অধিকারী নয়। এবং ওদের জন্য অনেক ইনজাস্টিস হয়েছে অখিলের প্রতি, এটাও হলো না। কিন্তু দিদি ওকে ভালোবাসে, তার মধ্যে ওকে রেখেছিল। সুব্রত বক্সি, ওকে ও অসম্ভব ভালোবাসে, এবং অখিলকে ভালো না বাসার কোনো কারণ নেই। অখিল যেভাবে দাঁত কামড়ে পড়ে এখানে রাজনীতি করেছে, এবং এখনো ছেলে সুপ্রকাশ খুব ভালো করছে, ওর সঙ্গে আমার প্রায় দেখা হয়। আমি একটু আগে অখিলকে বলছিলাম, তোমার ছেলে কিন্তু খুব ভালো হয়েছে,
ইজ অলসো গুড। তো এই যে আজকে প্রজেক্ট আমরা যেটা আজকে উদ্বোধন করতে যাচ্ছি, তার বলতে পারি এটা একটা সবের সূচনা। এই প্রজেক্টটাই এখন আপাতত 3 কোটি টাকা খরচা করা হয়েছে এবং এখনো আরো 11 কোটি টাকা খরচা করে অতিথি নিবাসকে আরো বাড়ানো হবে। প্রচুর বাড়ি ঘর তৈরি হবে। আমি আগে কখনো জগন্নাথ দেব টেম্পলে আসিনি, দীঘাতে হয়ে ওঠেননি, বাবা না টানলে তো হয় না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঈশ্বরের প্রতি ভালোবাসা, তার ঈশ্বরকে যেভাবে ভালোবাসেন তিনি, শ্রদ্ধা করেন, তার মাধ্যমে ইচ্ছা প্রকাশের মাধ্যম দিয়ে জগন্নাথ দেবের ইচ্ছা, সেটাকে সুন্দরভাবে তার একটা মন্দির তৈরি করে দিয়েছে দীঘায়। এ ভাবাই যায় না। আমি অনেকদিন আগে দীঘায় এসেছিলাম, মানে আমার মনেই পড়ে না, প্রায় 15-17 বছর বা আরো বেশি হবে, কত ফাঁকা ছিল। তারপর আমার আর যাই হোক দীঘায় আসা হয়নি। এখন দীঘায় এসে আমি চিনতেই পারছিলাম কি দীঘা দেখেছি, কি দীঘা দেখছি। সিপিএম এর জমানায় দীঘায় এসেছিলাম, কিছুই ছিল না। সে তো অনেক তারও আগে, সেটা হয়েছিল তোমার ওই 2000 কি 2000 আগে পরে, বা আমার মনে হয় তখন আমরা যুব কংগ্রেস ছিলাম, তো তৃণমূল কংগ্রেসে এসেছি। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস হয় বা 2000 সালে হয়েছে, সেটারই গল্প কালকে বলতে আসছিলাম। আমাদের এখানে সেটা অনেক কাল আগে, সেটা তো 26 বছর আগে, আর তারপরেও এসছি আমি। তো যাই হোক, হ্যাঁ, ইয়ারগুলো আমার মনে পড়ছে না। আমরা বিশাল বড় কনফারেন্স করেছিলাম, 2 দিন ধরে ছিলাম এখানে। তো সব মিলিয়ে মিশিয়ে একটা অদ্ভুত সুন্দর এই পরিবেশ, এই জায়গা, দীঘার সমুদ্র, জগন্নাথ ধাম, এই সব কিছু মিলিয়ে একটা অদ্ভুত একটা দীঘার একটা অদ্ভুতভাবে সুন্দরভাবে সেজে উঠেছে, একটা মনোরম পরিবেশ হয়েছে। এবং আমি না আসলে বুঝতে পারতাম না, 2-3 দিন থাকার জন্য এখানে যথেষ্ট। মাঝে মাঝেই চলে আসবে এরপর। এমনিতেই তো জগন্নাথ দেবের আমি ভক্ত মানুষ, সবসময় তো পুরী যাওয়া হয় না। আর মাহেশেও আমার জগন্নাথ, সেকেন্ড ওল্ডেস্ট জগন্নাথ দেবের মন্দির ভারতবর্ষে। তো জগন্নাথ দেব রয়েছেন, মাঝে মাঝেই চলে আসবো, তাই বলছিলাম। তা আমি দিলীপকে বললাম যে দিলীপ ভালোই করেছিস, এবার আমার একটু আসার জায়গা হলো, থাকার জায়গা হলো, আমাদের সবাইকারই থাকার জায়গা হলো, যার যখন মনে হবে তখন সবাই আসতে পারে। দিলীপকে আমি বলেছি যে শুরু যখন করে ফেলেছিস তখন 1 মার্চ থেকে বুকিং শুরু করে দে সাধারণ মানুষের জন্য, তারা আসুক সবাই। তো ও যদি সম্ভব হয় ও সেটাও শুরু করে দেবে। অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট তো আছে, শুধু তো গেস্ট না, গেস্টদের দেখা, তাদের হসপিটালিটি একটা বড় ব্যাপার, খাওয়া দাওয়া, সব যদি অ্যারেঞ্জমেন্ট করতে পারে, আমি একটা ডেট বললাম, তারপর ও যদি অ্যারেঞ্জমেন্ট করতে পারে নিশ্চয়ই করে দেবে। ও কখনো আমাকে না বলে না, হ্যাঁ হবে। ও একটা করে দিলে, এখানে এখন এত লোক আসে যে শুক্রবার থেকে রবিবার লোকার ভর্তি থাকে, আর শুক্রবার থেকে রবিবারের মধ্যে কোনো হোটেল ফোটেলও পাওয়া যায় না। তারপর ছুটির দিন, হেন তেন, রথ, সব মিলিয়ে দীঘাতে একটা অদ্ভুত সুন্দরভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তৈরি করে দিয়েছেন, এই না দেখলে বোঝা যায় না, ছবিতে শুধু একে বোঝা যায় না, থাকলে থেকে 1-2 দিন থাকলে তবে বোঝা যায়। খুব সুন্দর হয়েছে। তো আগে যেমন নিউ দীঘা ওল্ড দীঘা ছিল, এখনো আছে সেই অর্থে, কিন্তু আমি কালকেই বলছিলাম এখন আর ওল্ড দীঘা নিউ দীঘা বলে মনে হচ্ছে না, সবই নতুন মনে হচ্ছে। এত সুন্দর আনবিলিভেবল। তো বাঙালির জগন্নাথ দেবের প্রতি আকর্ষণ এবং জগন্নাথ দেবের বাঙালিকে ভালোবাসা, তার আশীর্বাদ দেওয়া, এইটাই তো বড় ব্যাপার।
আর তার সঙ্গে দীঘার সমুদ্র, এই সব মিলিয়ে ভীষণ ভালো। এই গেস্ট হাউসটাকে আরো সুন্দর করে আরো ভালোভাবে করতে হবে এবং উত্তরপাড়া মিউনিসিপ্যালিটির একটি কাজ আজ ঐতিহাসিক ফলক তৈরি হয়েছে। যেমন 2009 আমি সাংসদ হওয়ার পরে আমার প্রথম নজর পড়েছিল মাতৃসদন। তারপর 2011 পর আমাদের সরকার এলো, সেই উত্তরপাড়া মাতৃসদনকে আস্তে আস্তে আমরা তৈরি করলাম। তারপর উত্তরপাড়া মাতৃসদনে আজকে এসে 2026 এমপি ডেভেলপমেন্ট ফান্ডের টাকা দিয়ে, উত্তরপাড়া মিউনিসিপ্যালিটির টাকা দিয়ে, সরকারের কিছু টাকা দিয়ে আমরা এমন একটা মিউনিসিপ্যালিটি থেকে একটা মাতৃসদন করেছি, অখিলকে বলবো একদিন আসতে, যে গঙ্গার এপাশে কোনো নার্সিংহোম ওর সঙ্গে কম্পেয়ার করতে পারবে না। এত রকমের সব অ্যারেঞ্জমেন্ট করেছে, এত রকমের অ্যারেঞ্জমেন্ট করেছে। আমার কয়েকদিন একটু শরীর খারাপ হয়েছিল, আমি অ্যাপেলোতে গেছিলাম, 3-4 ঘন্টা ধরে টেস্ট করলাম। তো আমি হাসতে হাসতে ডাক্তারবাবুকে বললাম, এই সব মেশিনগুলোই না আমি উত্তরপাড়া মিউনিসিপ্যালিটিতে করেছি মাতৃসদন। আসতে হয় না এখন, শুধু একটি কার্ডিওলজিস্টের অভাব, আর কিছু অভাব নেই আমাদের, এত ভালো করেছে। এবং আমি মনে করি যে উত্তরপাড়া মাতৃসদন বা আমার ওখানে যেগুলো আছে, কোলনগর মাতৃসদন, উত্তরপাড়া মাতৃসদন, রিষড়া মাতৃসদন, পরপর 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 যেগুলো হেলথের করা হয়েছে, এটা হচ্ছে শ্রীরামপুর লোকসভার একটা গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট মানুষের সুবিধার জন্য। কত মানুষ আসে, কত মানুষের উপকার, আত্মশব্দ মানুষের জন্য কাজ করা। একজন মানুষ যখন কাজ করে, সারাদিনে পরিশ্রম করে, তারও একটা মনে হয় একটুখানি কোথাও যায় রিক্রিয়েশন, 2 দিন 3 দিন। এটাও যে উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি ভেবেছে, এটাও অনেক। যাদের বড় মন আছে তারা বড় মন নিয়ে দেখবে, আর যাদের ছোট মন আছে তারা ছোটতেই আসতে পারবে। সেখানে আমাদের কারো কিছু করার নেই। এগিয়ে যাওয়ার নামে জীবন, এবং সেখানে কত সুন্দরভাবে কি করতে হয় না করতে হয় সেটাই হচ্ছে জীবন। যারা 34 বছরে কিছুই করতে পারেনি, তারা যখন খুঁত ধরে না, তখন মনে হয় এইসব লোকেদের আমি কি বলবো, তোরা 34 বছরে কিছু করতে পারলি না, আমরা করছি তাতেও খুঁত ধরছিস। এদের জন্য মায়া ছাড়া আর কিছু নেই। যা আসবে উত্তরপাড়া, এখন অনেকে আসবে। কেউ বলছে দাদা এই আসছে ওই আসছে, ওখানে ঘুরছে। হ্যাঁ, ঘুরুক না, কয়েকটা দিন যেতে দে, কয়েকটা মামলা আছে শেষ করি, নামবো যখন ঝড়ে সব উড়িয়ে দিয়ে চলে যাবে। জয় বাংলা। রিফ্রেশ করে ডিস্টার্ব
যেরকম আমরা উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি থেকে অনেক ভালো ভালো কাজ করেছি, এবার আমরা শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি থেকেও একটা গেস্ট হাউস সেখানে করছি, যাতে শ্রীরামপুর সাব ডিভিশনের কেউ এসে না ফিরে যেতে পারে থাকার জন্য। এই যে ঐকান্তিক প্রচেষ্টা দিদির, তার যে ফল, একটা জিনিস লক্ষ্য করেছেন আপনারা, যে একটা জিনিস লক্ষ্য করেছেন, এই যত ডেভেলপমেন্ট হচ্ছে তার ম্যাক্সিমাম ডেভেলপমেন্টটা কিন্তু 2021 থেকে 2026 পর্যন্ত হয়েছে। (2021 থেকে 2026 ম্যাক্সিমাম, বাকিটা তার আগে হয়েছে। কেন হয়েছে? যে কালসাপগুলো চলে গেছে, তাই জন্য 2021 থেকে 2026 হয়েছে। সবসময় ফোনা তুলে দিস, সবসময় কালসাপদের পারমিশন ছাড়া কেউ এই জেলায় ঢুকতে পারত না। কালকে আস্তে আস্তে আমি একটা রেস্টুরেন্টে বসে, আমি নাম বলছি না, চা খাচ্ছি না, সেই রেস্টুরেন্টের মালিক বলছে যে স্যার আপনারা তো তিনটে জেলা একটা ফ্যামিলিকে ছেড়ে দিয়েছিলেন, কিছুই হচ্ছিল না, যে ফ্যামিলির লোকগুলো নেই, দেখুন কি ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের এখানে, পূর্ব মেদিনীপুর জেলা কি ডেভেলপমেন্ট। আমার কথা নয়, কিন্তু কমন মানুষের কথা বলছে। ওই যে বললাম কিছুটা ইনজাস্টিস অখিলের প্রতি হয়েছিল, কিন্তু যে যার হাসি শেষ হাসিটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অখিলের হাসি। তো আপনারা দেখছেন এসআইআর নিয়ে আপনারা সবাই প্রচুর কাজ করেছেন, যারা তৃণমূল কংগ্রেস কর্মীরা আছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। আমি তাদের প্রত্যেককে আমার আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। এবং আপনারা দেখছেন যে সুপ্রিম কোর্টে কিভাবে মামলা লড়াই হচ্ছে, কিন্তু লড়াইটা চলবে। চিফ ইলেকশন কমিশনারকে ছেড়ে দেওয়ার লোক আমরা নয়, ওকে সহবত শিখিয়ে দেবো। এবং সহবত শিখছেও, যেরকম এরকম একটা অ্যারোগেন্ট চিফ ইলেকশন কমিশনার সে ভাবতেই পারবে না। তোকে আমি বলেছিলাম, আমাকে বলেছিল কোর্ট, তাহলে কোর্টে যান। আমরা কোর্টে তো আমি যাবই, এবং কোর্টে যাবো এবং আপনাকে সহবত শিখিয়ে দেবো। সে শিখছে, ওকে আরো শেখাবো। এখনো জানে না ভারতবর্ষের সংবিধানের ওপর কেউ নেই, যে যাই হোক, তো উনিও সংবিধানের ঊর্ধ্বে নেই। গোটা ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি অসম্ভব দ্রুততার সঙ্গে পাল্টাচ্ছে, এবং এত দ্রুততার সঙ্গে পাল্টাচ্ছে, দেখবেন এই 2026-এ যে নির্বাচন হবে, সেই নির্বাচনে পশ্চিমবাংলায় 240 থেকে 250টা সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে, কেউ আটকাতে পারবে না। এবং যে দ্রুততার সঙ্গে পাল্টাচ্ছে, সবাই যদি মেনে নিতে পারে, আমি আবার বলছি, সবাই যদি, সমস্ত বিরোধী দল যদি মেনে নিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়, 2029-এ আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবে না। কে প্রধানমন্ত্রী হবে সেটা পরের কথা, যে ইউনাইটেড লড়াইটার কথা বলছি, সেই লড়াইটার মুখ যতক্ষণ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমার কাছে অনেকে আসে, আমার দরজা অবারিত খোলা। দিল্লিতে অনেকে আসে, বিভিন্ন রাজ্য থেকে আসে, তারা সব তৃণমূল নয়, কিন্তু তারা সবাই একটাই বলে, দিদিকে সামনে নিয়ে আনা হলো। এবং কট্টর বিজেপি পন্থীরা মানে না, যারা এই দুদিনের বিজেপি হয়েছে তাদের কথা আমি বলছি না, যারা কট্টর বিজেপি, তারা বলে একমাত্র লোক যে নরেন্দ্র মোদীর সঙ্গে টক্কর দিতে পারে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কেন? একটা রাজনৈতিক নেতার সবচেয়ে বড় গুণ হচ্ছে মানুষকে ভালোবাসা আর মানুষের সঙ্গে থাকা। যে রাজনৈতিক নেতা মানুষের সঙ্গে থাকে, মানুষকে ভালোবাসে, এবং মানুষ তাকে যখনই ভালোবাসা থেকে রিকগনাইজ করে, তার জায়গা হচ্ছে মানুষের মধ্যে, অন্য কোথাও না। দেখতে আমারও দীর্ঘদিন রাজনীতি হয়ে গেল,
4 টার্মের এমপি, 1 টার্মের এমএলএ, এছাড়াও রাজনীতি করেছে। সব অঙ্ক থাকে। অনেকে বলে এই অঙ্ক, ওই অঙ্ক, এই অঙ্ক, সেই অঙ্ক, তারপর আসে এক্সিস্ট পোল, ওই পোল, ওই পোল, সেই পোল। এগুলো সব একজনকার এক একটা পারসেপশন। আর মানুষের পারসেপশনকে মাপার মতো কোনো যন্ত্র নেই, যে যন্ত্র মানুষের পারসেপশনটাকে মাপবে, মানুষের ভালোবাসাটাকে মাপবে, মানুষের গভীরতাটাকে মাপবে, কোনো যন্ত্র নেই। এবং মানুষের ভালোবাসা যত দিন যাচ্ছে তত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের ভালোবাসা আরো বৃদ্ধি পাচ্ছে। এই দিল্লিতে মমতাদি গেল চিফ ইলেকশন কমিশন। চিফ ইলেকশন কমিশনে যখন আমরা গেছি, আমরা বিশ্বাস করবেন না, না দেখলে প্রতিটি ফ্লোর থেকে সমস্ত মহিলারা এসছে আর পুরুষরা এসছে। তারা তো তৃণমূল নয় ভাই, তারা বিভিন্ন রাজনৈতিক দলে, কিন্তু তারা হচ্ছে মমতা ব্যানার্জির সব রাজনৈতিক দলের ঊর্ধ্বে মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ি থেকে যাচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে আছে, গাড়ি সব যাচ্ছে, গাড়ি থেকে মেয়েরা ঝাঁপিয়ে এসে দিদির সঙ্গে একটা ছবি। আর পুলিশে ভর্তি করে দিয়েছিল, মানে ইউ ক্যানট ইমাজিন যে কত পুলিশ ছিল। এবার দিদি যখন বেরিয়ে আসছে না, সব মহিলা পুলিশগুলো ঝাঁপিয়ে এসে শুধু দিদিকে একটু দেখবো, দিদির সঙ্গে একটা ছবি তুলবো, দিদির সঙ্গে যদি একটা সেলফি তুলতে পারি। এই মহিলা পুলিশগুলো তো তৃণমূল নয় রে বাবা। কেন? অন্তর থেকে মানুষকে ভালোবাসে, শিল্পীকে মানুষ ভালোবাসে, আবার রাজনৈতিক নেতা নেত্রীদের ভালোবাসে। কেন ভালোবাসে? ভালোবাসে তাদের ফিলিংস ফর পিপল। এবং সাধারণ মানুষও বোঝে এই মানুষটা হচ্ছে আমাদের জন্য, আমাদের জন্য চিন্তা করে, আমাদেরই লোক। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্র্যান্ডটাই হচ্ছে এমন যে যেখানে যে স্তরেই থাকুক না কেন, সেই স্তর থেকেই বলবে এই আমাদের লোক। এই আমাদের লোক হওয়াটাই হচ্ছে রাজনৈতিক জীবনের সর্বোচ্চতম পাওয়া। যদি পাওয়া যায়, তার সুখ, তার আনন্দ কোথাও পাওয়া যায় না, নট এনিওয়্যার। আমি 4 এমপি। এখন আর আমাকে শ্রীরামপুর পার্লামেন্টের মানুষ এমপি হিসেবে দেখেন, বলে আমাদের গার্জিয়ান, আমাদের দাদা, আমাদের ভালোবাসার লোক। এটাই তো আমার চরম পাওয়া। একে আর কি পাওয়ার আছে? ছোট থেকে বড় সবাই কিছু হলেই বলে তুমি তো আছো দাদা, তুমি তো আছো কাকু, তুমি জেঠু। এখন তো নাতিরা বড় হচ্ছে আস্তে আস্তে। এটাই চরম পাওয়া। মানুষের জন্য করতে হয়, মানুষকে করাটাই হচ্ছে বড়। আজ যারা আছে ধুলোই উড়িয়ে যাবে এবারে, আমি আপনাকে বলি ধুলোই উড়বে। তাদের অস্তিত্ব আর 2 মাস 2.5 মাস। আর এই পূর্ব মেদিনীপুর জেলায় দাঁড়িয়ে আজকে বলে গেলাম, অর্ধেকের বেশি সিট জিতে দেখিয়ে দেবো পূর্ব মেদিনীপুর জেলায়। অর্ধেকের বেশি সিট দিকে দেখিয়ে দেবো। ওই একজন বলে না, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সব মুখে ঝামা ঘষে দেবো তোমার, তুমি জানো না আমার মুখে ঝামা ঘষে দেবো। দিল্লিও যেতে পারবে না মুখ দেখানোর জন্য। তোমার এমন হাল করবো কাশির মেজবাবু, তোমার এমন হাল করবো কাশির মেজবাবু, তুমি দেখতে থাকো শুধু। যে মহিলাদের সম্মান দিতে পারে না, মহিলাদের নামে যা তা কথা বলতে পারে, তার জায়গা পাতালে হওয়া উচিত, মাটিতে নয়। অসভ্য আনকালচার একটা ছেলে। অখিল, আমি আসবো নির্বাচনের আগে, পূর্ব মেদিনীপুরের কনস্টিটিউয়েন্সিগুলো আমি ঘুরবো, দেখি আমি কি আছে, কত জোর আছে আমি দেখবো। একবার আমার নাম কল্যাণ ব্যানার্জি, দেখি। আরে তোর বাপ কাকারা পার্লামেন্টে আমাকে থেকে ভয় খায়, তুই তো কে? হরিদাস পাল। তোকে শিখিয়ে দিয়ে যাবো আমি। তৃণমূল তোকে সহবাদ শেখাবে।
বলেছিলাম তো 5 বছর আগে মিউনিসিপ্যালিটির নিচে জায়গা হবে। সারা পশ্চিমবাংলায় কোথাও জায়গা হয়নি। 70টা সিআইএসএফ নিয়ে ঘুরে সে আবার মানুষের কি প্রতিনিধি হবে? আমাকে ওই দিন আমি রাস্তায় থাকবো, কোনো লোক থাকবে না, শুধু হাইকোর্ট দেবো, শুধু হাইকোর্ট দেবো, শুধু হাইকোর্ট দেবো, আর সব সুপ্রিম কোর্টের সেটিসফাইড করে বার করে এনআরআই করুন, এই করুন, তমুক করুন। আরে এনআরআইটা কোথায় হবে? তার জন্য তো মেটেরিয়ালস চাই, সুপ্রিম কোর্ট পাঠিয়ে দিয়েছে। এনআরআই হওয়া বুঝিয়ে দিয়েছে, এই কয়েকদিন আগে মামলা করেছে। ওকে দেখুন না কি করবো, ও ঘুমোতে পারবে না, এমন করণ করা হবে। এবারে আরো জোর খেলা হবে, এবার আবারও জোর করা করবে। গতবার ছিল বাংলা তার মেয়েকে চাই, এবারে বাংলা আবার তার মেয়েকে চাই। বাংলা আবার তার মেয়েকে চায়, কারণ বাংলা যার মেয়েকে চাই বলেছিল, সেই বাংলার মেয়ে মুখ্যমন্ত্রী হয়ে 5 বছরে যা দেখিয়ে দিয়েছে, সারা ভারতবর্ষের অন্য মুখ্যমন্ত্রীরা সেটাকে ফলো করছে। সাবস্টেন্সটা এক, নামটা শুধু পাল্টে লজ্জায় নামটা পাল্টে ফেলেছে। সাবস্টেন্স এক। এর আগে তো কন্যাশ্রী নিয়ে কত কথা বলেছিল, এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে কত কথা বলেছে, ভিক্ষে কেন, এন কেন, তেন কেন, এখনো বলে। এখন কি বলছে? আমরা এলে 3000 টাকা করে দেবো। তাতে মানতেও তো হলো, মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার মানুষের কাজে লেগেছে, এটা তো মানতে হলো, গ্রহণযোগ্যতার জায়গায় হলো। মমতা বন্দ্যোপাধ্যায় বললো কন্যাশ্রী করবো, কন্যাশ্রী সাকসেসফুল দেখলে, আরে চলো ওটাই করে একটু অন্য নাম দিয়ে বেটি পড়াও বেটি বাঁচাও। বলছে যুবকদের চাকরি নেই, ভাতা দেওয়া হচ্ছে। বেকার ভাতা তো চিরকালই ছিল, সিপিএম জমানায় ছিল 40 টাকা, তাই না? আজকে 1500 টাকা করে দিচ্ছি। চাকরি নেই, শুধু পশ্চিমবাংলায় চাকরি নেই না, এটা ভুল কথা, চাকরি আছে, কিন্তু সারা ভারতবর্ষে চাকরি নেই। আমি দুদিন আগেই পার্লামেন্টে স্পিচ দিয়েছি, তাহলে 3.5 কোটি ভারতীয় আনস্কিল্ড লেবার আজ সারা বিশ্বে কাজ করছে কেন? তার উত্তর দিন তো আপনি। 3.5 কোটি আনস্কিল্ড লেবার আজকে সারা বিশ্বে কাজ করছে। আপনি দুবাই যান, আপনি আরবে যান, আপনি ইউএসএ যান, আপনি ইউরোপ যান, ভারতবর্ষের সবচেয়ে বড় স্ট্রেংথ কোনটা? ভারতবর্ষের সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে ভারতবর্ষের পপুলেশন। এই ভারতবর্ষের পপুলেশন শুধু ভারতবর্ষকে সার্ভিস দেয় না, তারা ভারতবর্ষের বাইরে সারা দেশে সার্ভিস দেয়। আপনি আনস্কিল লেবার বলুন, ভারতীয় পাবেন, স্কিল লেবার বলুন, ভারতীয় পাবেন। সিঙ্গাপুর ছাড়া আপনি বিশ্বের যে কোনো জায়গায় যান, দেখবেন বাঙালি ডাক্তার পাচ্ছেন আপনি, অর ইন্ডিয়ান ডাক্তার। আপনি আমেরিকায় যান, নিউ ইয়র্কে যান, এই যে ক্যাব আছে, ক্যাব চালাচ্ছে কারা? ম্যাক্সিমাম পাঞ্জাবি মহিলারা, পাঞ্জাবিরা। তাহলে ইন্ডিয়ান, তাহলে ইন্ডিয়াতে নরেন্দ্র মোদী কাজ দিতে পারছে না। আজ পশ্চিমবাংলায় বা কলকাতার বুকেই বলুন, কলকাতার বুকে সবচেয়ে বেশি আনস্কিল লেবার কোথাকার? বিহার থেকে আসা, ইউপি থেকে আসা। কিচ্ছু না, আমাদের শ্রীরামপুর বিধানসভা আর উত্তরপাড়া বিধানসভায়, দুটো বিধানসভায় দেখুন কত আনস্কিল নন বেঙ্গলি রয়েছে। তার মানে কি দাঁড়ালো? যে বিহার, উত্তরপ্রদেশ,
বা অন্যান্য রাজ্য তারা চাকরি দিতে পারছে না, তারা এখানে রয়েছে। ভারতবর্ষ এমন একটা দেশ, যে দেশের মূল কেন্দ্র কথা হচ্ছে ডাইভার্সিটি ইন ইউনিটি। ভারতবর্ষ আমাদের একটাই দেশ, ভারতবর্ষের কোনো বিভক্ত নেই। অ্যাডমিনিস্ট্রেটিভলি অনেক কিছু স্টেট রয়েছে, এবং ভারতবর্ষের মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এটাই তো খুব স্বাভাবিক। আজকের এই বিজেপি সরকার আসার পর থেকে আজকে সেই জায়গাটা পর্যন্ত নষ্ট করা হচ্ছে। এই যেভাবে বাঙালিদের মারা হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে, আনবিলিভেবল সমস্ত এই যে এনআরআই মামলা আমি গত সোমবার দিন সুপ্রিম কোর্টে করলাম, কি ছিল ঘটনা? বেলডাঙ্গারই একটি মাইগ্রেন্ট লেবার ঝাড়খণ্ডে যে গেছে, বাংলা বলেছে, তাকে মেরেছে, এবং তাদের মধ্যে থেকে ইমোশনাল একটা আউটবার্স্ট হয়েছে। তারা রাস্তা ব্লক করেছে, ব্লক করেছে, ট্রাফিকে দু একটা জায়গা ভেঙে টেঙে দিয়েছে, পুলিশ স্টেপ নিয়েছে, 33টা লোককে অ্যারেস্ট করেছে। তারপর বললো এনআরআই হাইকোর্ট দিয়ে দিল, সুপ্রিম কোর্টে গেলাম, হাইকোর্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা এনআরআই অর্ডার পাস করে দিল, ইউপিএ অ্যাক্ট, টেররিস্ট অ্যাক্ট। তা কোর্টকে আমি শুধু বললাম, এটা কি টেররিস্ট অ্যাক্ট? এটা কি টেররিস্ট অ্যাক্ট? এবং জাস্টিস বাগচি তো বলল, ইমোশনাল আউটবার্স্ট ইজ নট এ টেররিজম। ওরা অবজারভেশন করুন, কোথায় নিয়ে যেতে চাইছে ভারতবর্ষটাকে? ভারতবর্ষে কেউ আন্দোলন করতে পারবে না, ভারতবর্ষে মোদির বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না, ভারতবর্ষে কেউ বিজেপির বিরুদ্ধে কথা বলতে পারবে না। পশ্চিমবাংলায় বিজেপির বিরুদ্ধে কিছু হলেই ইউপিএ অ্যাক্ট লাগিয়ে দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট। এটা হয় না, হতে পারে কখন? শান্তিপূর্ণ আন্দোলন ইজ এ ডেমোক্রেটিক রাইট। অশান্তিপূর্ণ আন্দোলনে তার জন্য পুলিশ পদক্ষেপ নেবে, কিন্তু অশান্তিপূর্ণ আন্দোলন হলে যদি ইউপিএ অ্যাক্ট, যদি টেররিস্ট অ্যাক্টকে অ্যাপ্লাই করা হয় ভারতবর্ষে, তা ভারতবর্ষের আজ মানুষের গণতান্ত্রিক অধিকারকে কোথায় কেড়ে নিয়ে যাওয়া হচ্ছে? সেই গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা হচ্ছে। হিন্দু মুসলিম বুঝছে, এবং মানুষ বুঝছে বলে 250-এর উপর সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার 2004 পরে কাঁথিতে একদিন আমি মিটিং করব, এবং আমার রাজনৈতিক বক্তব্য যা দেওয়া সেদিনকে আরো ভালো করে দেব। কিন্তু আমি সবাইকে একটা জায়গায় সজাগ করতে চাই, যা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, ন্যাশনাল পলিটিক্সে দাঁড়িয়ে আমি বলছি যে ভারতবর্ষে অত্যন্ত দুঃখের দিন আসছে। যে ভারতবর্ষের মানুষ কখনো তাকে প্রমাণ করতে হয়েছে সে ভারতীয় বলে, আজ মোদির জন্য, মোদির কৃপায় চিফ ইলেকশনের কাছে আগে প্রমাণ করতে হচ্ছে তুমি বলো ভারতীয়। আমি যে আমার বাবার ছেলে, এটাও আমাকে আরো প্রমাণ করতে হবে। ডিএনএ টেস্ট করবো নাকি? বাবা তো 2006 সালে মারা গেছে, কি করে করব? আর এই ধারা যদি চলতে থাকে, তাহলে রেশন দোকানে গেলে রেশন দোকানদার ফার্স্টে বলে আগে আপনি প্রমাণ করতে, রেশন কার্ড এনেছেন, ঠিক আছে, আগে ভারতীয় বলে প্রমাণ করুন, তবে আমি কার্ড। আমি কোনো হোটেলে গেলে আগে বলবো আচ্ছা আপনি যে এটা দিয়েছেন ঠিক আছে, কিন্তু আপনি আগে ভারতীয় আগে প্রমাণ করুন। এই প্রবণতাটা কোথা থেকে আসছে? এই প্রবণতাটা কেন আসছে? যদি কেউ অভারতীয় হয়, কেন্দ্রীয় সরকারের দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকার সেটা ডিটেক্ট করবে। ফরেনার্স অ্যাক্ট আছে, সেটা ইলেকশন কমিশনারের জুরিসডিকশনের মধ্যে পড়ে না, ধরেই নিতে হবে প্রত্যেকে ভারতীয়। আর এখন তো উল্টো,
ধরেই নিতে হবে প্রত্যেক ভারতীয় না, এই পিকুলিয়ার ব্যাপার। ধরেই নিতে হবে ওটা সূর্য, না সূর্যকেও প্রমাণ করবে না ভাই আমি সূর্য। কিন্তু অদ্ভুত ব্যাপার, এ চলতে পারে না, এ চালানো যায় না। আমি একটা সংবিধানের ছাত্র, আমি 45 বছর আমি কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করছি, হয়ে গেছে 45-46 বছর চলছে। আমার নিঃশ্বাসে প্রশ্বাসে প্রত্যেকটা জায়গায় সংবিধান আমার মধ্যে দিয়ে বয়। সংবিধানে ব্যাখ্যা করতে গেলে কখনো নেগেটিভ ব্যাখ্যা করা যায় না, সংবিধানের ব্যাখ্যা সবসময় পজিটিভ হয়। সেটাই হচ্ছে সাংবিধানিক চোখ। এই সাংবিধানিক চোখটা খোলার জন্য না 46টা বছর এই প্রফেশনে আমাকে কাটতে হয়েছে, চরম কষ্টের দিন থেকে আজকে সংবিধানটাকে যদি কেউ একদিনে বুঝিয়ে যাওয়া বলে, যেহেতু গদি পেয়েছে বলে, সাংবিধানিক পোস্ট পেয়েছে বলে, সে সংবিধানকে বুঝতে পারে না। সংবিধানকে বুঝতে গেলে তার জন্য সময় লাগে। প্রত্যেকটা গানের একটা সুর আছে, প্রত্যেকটা গানের একটা তাল আছে। যতক্ষণ না পর্যন্ত সুরটা শিখবো, তালটা জানবো, তখন গানটা গাওয়া যায় না। তেমনি সংবিধানের সুরটাকে জানতে হয়, সংবিধানের হৃদয়টাকে জানতে হয়, সংবিধানের তালটাকে জানতে হয়, তবেই সংবিধান বোঝা যায়। সিটে বসে থাকলে সংবিধান বোঝা যায়। কোন কোন পদ আছে, সেই পদ খুব দেখবেন, এই পদ যখন কোনো মানুষ এসে বসে, সে তখন গ্লোরিফাইড হয় পদের জন্য। আর ওই সেই পদই এমন কোনো মানুষ এসে বসে, যে মানুষটি বসলে পদটা গ্লোরিফাইড হয়। টেক দি কেস অফ আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ প্রেসিডেন্ট হিসেবে বসার পর না, প্রেসিডেন্টের পোস্টটাই গ্লোরিফাইড হয়েছে। টেক দি কেস অফ প্রণব মুখার্জি, পোস্টটাই গ্লোরিফাইড হয়েছে। টেক দি কেস অফ সেশন বসার পর না, চিফ ইলেকশনের পোস্টটা গ্লোরিফাইড হয়েছে। আর জ্ঞানেশ কুমার বসার পর জ্ঞানেশ কুমার গ্লোরিফাইড হয়েছে, পোস্ট গ্লোরিফাইড হয়নি। যাই হোক, অনেকক্ষণ ধরে বক্তব্য শুনছেন। আজকে একটু সবাইকারই আনন্দ করার দিন। দিলীপের সৌজন্য নিঃসন্দেহে সবাই ভালো করে সময় কাটাচ্ছেন। দিলীপ তো খুব ভালো গেস্ট, প্রত্যেকের জন্য খেয়াল রাখছে, কি রান্না করছে না রান্না করছে সব জিজ্ঞেস করছে। তো যাই, সবাই মিলে আনন্দ করুন। এরপর নির্বাচন, এখন আর কেউ দীঘা আসবেন না, এরপর নো দীঘা। নির্বাচন শেষ হয়ে যাবে, আবার দীঘা। মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করে উত্তরপাড়া বিধানসভা থেকে প্রার্থীকে প্রায় 25 থেকে 30 হাজার ভোটে জিতিয়ে আবার দীঘা। আমিও সবন আছি। ভালো থাকুন, এরপর কেউ দীঘামুখী হবে না। আজকে লাস্ট, কাল থেকে যে আবার কাজ, শুধু কাজ আর কাজ। এরপর যে দীঘামুখী হবে তার পাটা আমি ঠেঙাবো, খবর পেলে। যারা রইল, যারা থাকলো, যারা এসেছে, তারা এই ঐতিহাসিক মুহূর্তের সঙ্গে জড়িত থাকলো। যারা এলো না, যারা থাকলো না, তারা কোনোদিনই থাকবে না। তাদের ব্যঙ্গাত্মক কথা বলতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আমরা এতক্ষণ ধরে বক্তব্য নয়, কল্যাণদা মনের কথা বললেন। এখন যেটা মূল অনুষ্ঠান, সেটা উদ্বোধক হিসাবে কল্যাণদা
এখানকার বিধায়ক মাননীয় অখিল গিরি মহাশয় সবাই যাবেন এবং মূল যে অনুষ্ঠান আমাদের সৈকত বিরামের শুভ উদ্বোধন, সেই শুভ উদ্বোধন করতে আমাদের মাননীয় সাংসদ এবং রামনগরের মাননীয় বিধায়ক অখিল গিরি মহাশয় সবাই মিলে উদ্বোধন করছেন সৈকত বিরাম অতিথি নিবাস উত্তরপাড়া কদরম পরিচালিত। আমরা তো জানি অনেকটা পরে একটু অন্য জায়গায় যাবে। অখিলদা, অশোক বাবু, হ্যাঁ হাতালে হাতালে দেখি সরে যাও না, সরে যাও না, সরে যাও, সরে যাও, একটু সরে যান দেখি, পাক্কা ঢুকে যাই, ঢুকে ঢুকে যাও। আপনি যান, আপনি যান, আপনি যান, অনেক ঢুকে যাবে, মুশকিল হয়ে যাবে। আপনি যান আগে। লেগে যাবে রে আমার। চলো চলো, আপনি লাগে নিয়ে যাবো। আরে যান। আর এই চিকিৎসা করলে হচ্ছে একটা স্পিড আজকে মনে আছে চারটে সব হয়ে গেছে। আপনি চারগুলো বাইরে রেখে দিতে পারেন, বাইরে রেডি করে নিয়ে এসি আছে তো? হ্যাঁ সব 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 এসি আছে, ইন্টারকম আছে, যা যা ইয়ে সিটিং সোফা আছে। এই মেলার মধ্যে ভালো ভালো ছবি তুলবে। বেরো বেরো, ওই ঘরটা নিয়ে যাবো, এইটা এইটা আমার ছবিগুলো পাঠাবে। হ্যাঁ, ছবি তুলতে পারছি না, লাইক করছি তো। দেখেছিল দেখেছিল তো। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, ঘরটা একটু কত দিচ্ছি? 1000 টাকা। 1000 টাকা না, একটু বাড়াও। 2000 টাকা, 2000 টাকা। 2000 তুমি গেছি না, হোটেলের রেট কত? হোটেলে এইরকম রুম নিতে গেলে অনেক বেশি। হ্যাঁ, 1500 করে এখন আছে, 1500 করে। তারপরে আবার ভেতরটা তো একটু ওটা হয়ে গেলে দাদা আর এখন ওর দোকানে রাখে দিল অসুবিধা। ভিডিও ভিডিও আমার জন্য একটা বড় রুম বানান না। না এরপরটা করছি তো, এটা শুট করছি তো, যেটা আপনি বলেছিলেন। অফিসে 200 করে দেবো।
না না, আপনি যেটা বলেছেন অনেক বড় হয়ে যাবে। তাহলে তুই একটা কাজ কর। না না, আমি তা বলছি না। আসছে না বিবি। ভালো আসছে না। বাইকটা করবে? হ্যাঁ, ওটা আগে থেকে বলে রেখেছেন তো, আমাদের থাকবি ফোন করেছিল না? গ্যাস ছেলে সারা না না, গ্যাস চুন থাকলে ভালো, নিজেরাই ব্যবহার করবো। ওইভাবে করবো। হ্যাঁ, ফার্স্ট ক্লাস। না ভালো হয়েছে। আমরা একটা কথা জানি যে আমাদের এখানে যে 9টা পঞ্চায়েত আছে, তো 9টা পঞ্চায়েতের 9টা গেস্ট হাউস আছে, ভালো 25টা-30টা করে প্রত্যেকটা দীঘা মন্দির হয়ে যাওয়ার পরে সেটা একদম মন্দির লাগবে। হ্যাঁ, সব রেডি কর। আমার কাছে জানাও। হবে না ভাই, একটা আমি দিয়েছি, দাও দাও আমার ফোনটা দাও। আমাকে ফোনটা দাও, তুমি যাও। চল চল 5 মিনিট না, 8 সেকেন্ড, 5 মিনিট। অন্তত আমার এমপি ওইসব কোনো ব্যাপার দেখি সবার সমস্যাই হ্যাঁ আর ফটো তুলতে হবে না, ফটো এই 6টা আমাদের ব্যাগ ক্যালেন্ডার প্যান্টটা দিয়ে দাও দাদা আমাদের প্লেস দিন। না, যেটা আছে দুটো দু একটা প্রশ্ন থাকবে। আমি যেটা আমি বলছি যে আপনি প্রশ্ন থাকলে আপনি শুনবেন, না হলে ঠিক আছে, তারপর বাইরে যে অসভ্যতা করবেন। আপনাদের যে অসভ্যতা শুরু হয়েছে, অসভ্যতাটা বন্ধ করবেন। আপনাদের জন্য অন্য লোকেরা দিতে পারবে। যার জন্য এখানে বসে তো নিলাম। হ্যাঁ, ঠিক আছে, বলুন ভাই, আপনারা বলুন। বলছি এটা আপনি পরে বলবেন। না না, এটা না, আপনি পরে বলবেন। আমরা তো মনে করি পর্যটকদের সারা দীঘার প্রতি একটা আকর্ষণ হয়ে যাবে। আর এখন এই যে জগন্নাথ ধাম যেটা হয়েছে, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখন দেখুন প্রচুর মানুষ আসে। আমি তো আজকে সকালে গেছিলাম, প্রচুর মানুষ আসে এবং আমাকে এখানে বলেছি পার্কিং ভর্তি হয়ে যায়। তো লোকের তো এখানে থাকার একটা বিশাল অসুবিধা এবং হোটেলে চার্জও বেশি। সেক্ষেত্রে আমরা যাদের এখানে মিউনিসিপ্যালিটি থেকে চার্জটাও কম, আশা করি আমরা ভালো করবো, ভালো হবে। এবং সবচেয়ে বড় কথা, এই যে জমিটা, এই জমিটা তো অনেকদিন ধরে দখল নিয়ে অন্য লোকেদের দখল নিয়ে ছিল না।
সেই দখলদারদের কাছ থেকে হাত দিয়ে সেটা মুক্ত করা হয়েছে, সেই জমিটাকে ইউটিলাইজ করা হয়েছে একটা মানুষের জন্য, স্পেশালি আমাদের উত্তরপাড়ায় মুর্শিদাবাদ তাদের জন্য খুব ভালো একটা ইমোশনাল টাচ। দীঘায় জগন্নাথ মন্দির হওয়ার পর প্রচুর মানুষজন আসছে, যেখানে প্রচুর ভাড়া নেওয়ারও অভিযোগ ওঠে। এখানে বলা হচ্ছে সব থেকে কম দামে দেওয়া হবে, কতটা আকর্ষণীয় হবে? এখন তো পার 1000 টাকা করে, পরবর্তীকালে আবার হয়তো একটু বাড়াতে পারে, একটা অন্য কথা। কিন্তু এখন স্টার্টিং 1000, তারপর তো আরো বিল্ডিং তৈরি হচ্ছে। এটাতে এখন 3 কোটি টাকা খরচা হয়েছে। এটা টোটাল যে প্রজেক্ট আছে আরো পরে অনেকদিন অনেক কাল পরে আমি সেই দীঘাকে মেলাতেই পাচ্ছি না। এখন আর আগে যেমন ছিল এটা ওল্ড দীঘা, এটা নিউ দীঘা, এখন ওল্ড দীঘা নিউ দীঘা সব মিলে গেছে। এবং প্রচুর প্রচুর মানুষ, প্রচুর লোক, প্রচুর দোকান। কলকাতার তো সব ব্র্যান্ডই আছে খাবারের ব্র্যান্ড। এই উত্তরপাড়ার এই যে যারা গেস্ট আছে উত্তরপাড়া থেকে বুকিং করে আসতে পারেন এখানে? না না, এটাতে বুকিংটা ওরা ওই অ্যাপের মাধ্যমে হবে, সেটা সবাই অ্যাপের মাধ্যমেই করে আসবে। সারা পশ্চিমবাংলার মানুষই আসবে, যারা আসতে যাবে তারাই আসবে, এখানে কোনো ভেদাভেদ নেই। বলুন। বলছি না, একটা প্রশ্ন বললেন যে এখানে এসেই যে বললেন কালসার বেরোনোর পরেই, বেরিয়ে যাওয়ার পরেই এলাকার উন্নয়ন হয়েছে, এটা কাকে আপাতত নির্দিষ্ট এটা তো আপনি উল্লেখ করে জানেন, বললেন? আপনি তো রিপাবলিক না, আপনি জানেন না কালসার আপনাদের হিরো, সেটা কাকে নির্দিষ্ট? সেটা আপনি তো জানেন, আপনিও মিটমিট করে হাসছেন, তাকে যে বলবেন বুঝিয়ে যাবে। এখানে আপনি এলেন, বলছেন মেদিনীপুরে আবার আসবেন, প্রচারে আসবেন, তাহলে এখানকার কি নেতৃত্বের অভাব বলে মনে করছেন? যার জন্য একদমই মনে করছি না, কারণ স্টেট ওয়াইজ নেতৃত্বে আসে না। তাহলে নরেন্দ্র মোদী যে পশ্চিমবাংলায় আসে, অমিত শাহ পশ্চিমবাংলায় আসে, কারণ পশ্চিমবাংলায় বিজেপি কোনো নেতৃত্ব নেই। আমরা নির্বাচন কমিশন স্বীকার করি, আমি স্বীকার করি না, আমরা তো আর বাংলা, এই রিপাবলিক বাংলা, তারা তো মানুষের হয়ে কথা বলে, সংস্কার কথা বলে, তারা তো মানুষের বলছি নির্বাচন কমিশনকে সভাপতি শিখাবেন বললেন এই প্রসঙ্গে। কি দিয়েছি আইন মশাবত কি দিয়েছি, তারা তো একটা সংবিধানের প্রধান দায়িত্ব সাংবিধানিক রয়েছে। পর্যায় হচ্ছে সংবিধানকে মান মর্যাদা রক্ষা করার জন্য, সংবিধানকে পূর্ণ করার জন্য। রাষ্ট্রপতির কথা বললেন, হ্যাঁ। যারা গরিয়াস করেছেন অনেক, মানে এখনকার দিনে রাষ্ট্রপতি আমি দু একজনের নাম বলেছি, আমি যা বলেছি মনে হয়েছে তাই আমি তাদের নাম বলেছি। বাকিরা কি সেই জায়গায় বা সেই আসলে যোগ্য না আমি মনে এটা করেন? কোনো মাফি কাটে না, আমার যদি দুটো নাম বেরিয়ে এসছে আমি বলেছি, আমি যে আবুল কালাম আজাদ খারাপ তো করছে না, আমরা বক্তব্য কখনো খারাপ করছে। চলো